আসসালামু আলাইকুম দর্শক, মালয়েশিয়ায় জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যে ৩৬ বাংলাদেশিকে আটকের খবর আমরা জানি, তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি যে মন্তব্যটি করেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দেশে কোনো জঙ্গিবাদ নেই, বাংলাদেশের মানুষের সহায়তায় এখানে জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, জঙ্গিবাদ নির্মূল অভিযান বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় কখন হলো? দ্বিতীয় কথা হচ্ছে যে হয় তিনি জেনে শুনে এটি অস্বীকার করছেন সরকারকে সেভ করার জন্য, অথবা জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদেরকে সেভ করার চেষ্টা করছেন। আমি কোনো ধরনের বিশ্লেষণ করব না, শুধু তার বক্তব্য, সরকারের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, ডয়েচে ভেলে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস যা যা বলছে শুধু ছোট করে একটু মনে করিয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে অনুরোধ করব, আত্মতৃপ্তির ঢেকুর তুলে কোনো লাভ নেই। দয়া করে বাস্তবতা বুঝুন, স্বীকার করুন আর না করুন, অন্তত জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানটি শুরু করুন। আমরা তো জানি যে মালয়েশিয়ায় যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে মালয়েশিয়া সরকার, এবং তারা কিভাবে ফান্ড ক্রিয়েট করছিল, এই ফান্ড বাংলাদেশে কিংবা অন্য কোনো রাষ্ট্রে সিরিয়াতে পাঠানো হচ্ছিল কিনা সে বিষয়ে তারা তদন্ত করছে। এই বিষয়টিকে সামনে রেখে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল তিনি যে বক্তব্যটি দিয়েছেন গণমাধ্যমে, সেটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, স্থানীয় গণমাধ্যমে বলার সঙ্গে সঙ্গে তার বক্তব্য ছিল যে এই দলটি সিরিয়া এবং বাংলাদেশে আইএস কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল জোগাড় করত এবং প্রত্যেক সদস্যকে সদস্য ফি হিসেবে 500 রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় 14,000 টাকা করে দিতে হতো। এটা ইচ্ছাধীন ছিল, কেউ বেশি দিত, কম দিত। মালয়েশিয়ার যে সংবাদ মাধ্যম দ্য স্টার সেটি বলছে যে গেরাকান মিলিটান্ট র্যাডিক্যাল বাংলাদেশ বা জিএমআরবি নামে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করত। ডয়েচে ভেলে, আন্তর্জাতিক বার্তা সংস্থা ডয়েচে ভেলে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত কয়েকদিন আগে, হলি আর্টিজান হামলার 9 বছর পূর্তিতে। ডয়েচে ভেলে দেওয়া সাক্ষাৎকারে আমাদের মেট্রোপলিটন পুলিশ প্রধান ডিএমপির পুলিশ কমিশনার তিনি বলছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী। আমাদের কোনো মন্তব্য নেই। কোন ধরনের কত গুরুত্বপূর্ণ একটি সংবাদের সঙ্গে তিনি ছিনতাইকারী প্রসঙ্গ নিয়ে আসছেন, কতটা হেলাফেলা করা। তিনি বলছেন এখন ঠেকাতে হবে ছিনতাই, জঙ্গি থাকলে না হয় জঙ্গি নিয়ে ভাবব। কিন্তু একই দিন একটি অনুষ্ঠানে পুলিশের প্রধান আইজিপি বাহরুল সাহেব তিনি বললেন যে জঙ্গি নেই এ কথা বলা যাবে না, জামিনে যে জঙ্গিদের মুক্তি মিলেছে সেই বিষয়টিও তিনি প্রসঙ্গক্রমে নিয়ে এসেছেন। এখানে বলা হচ্ছে বা তিনি বলছেন, বিগত সরকারের সময় গ্রেপ্তারকৃতদের অনেকেই জঙ্গি ছিল, আবার অনেককেই ট্যাগ দিয়ে জেলে আটকা রাখা হয়েছিল। নির্ভেজাল সত্য কথা এখানে বলতে হবে। আওয়ামী লীগের সময় যেমন জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম চালানো হয়েছে, একের পর এক জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অনেককেই আটক করা হয়েছে, জঙ্গিবাদী কার্যক্রম নির্মূল করা হয়েছিল, এটা যেমন সত্য, আবার অনেককে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনেককে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছিল, এটাও সত্য কথা। ডয়েচে ভেলে পুলিশের সূত্র থেকে প্রাপ্ত তথ্য নিয়ে বলছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশ থেকে বিভিন্ন ধরনের 5,750টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে 4,331টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনও 1,419টি লুণ্ঠিত
অস্ত্র উদ্ধার হয়নি, এটি পুলিশ সোর্সে বলা হচ্ছে, কিন্তু আমরা জানি এর বাইরে আরও অনেক অস্ত্র বিশেষ একটি গোষ্ঠীর হাতে রয়েছে। ডয়েচে ভেলে বলছে লুট হওয়া 6,51,609টি বিভিন্ন ধরনের গোলা বারুদের মধ্যে 3,88,456টি গোলা বারুদ উদ্ধার হলেও 2,63,153টি গোলা বারুদ এখনো উদ্ধার হয়নি। শুধু গোলা বারুদ কেন, অভ্যুত্থানে যেই স্নাইপার রাইফেল ব্যবহার হয়েছে সেইগুলোরও তো কোনোটি উদ্ধার করা হচ্ছে, যদিও ব্যাপক সংখ্যক এই ধরনের অস্ত্র যেগুলো সেনাবাহিনী ব্যবহার করার কথা সেগুলো অনেকের হাতে রয়েছে এখনো পর্যন্ত। কারা পরিদর্শক তিনি কি বলছেন ডয়েচে ভেলেকে? কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতার হোসেন ডয়েচে ভেলেটি কোট করেছে বা সংবাদ সম্মেলনে তিনি বলছেন, জুলাই আগস্টে আন্দোলনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে 2,200 বন্দী পালিয়ে গিয়েছিল। জঙ্গিবাদ কার্যক্রমের সঙ্গে যারা সম্পৃক্ত বা অভিযুক্ত তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে। সেই বন্দীদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অপরাধীরা ছিলেন। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে 1,500 জন ফিরে এসেছেন, তবে এখনও 700 জন পলাতক আছেন, যাদের মধ্যে 70 জন অতি ঝুঁকিপূর্ণ, যেমন জঙ্গি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং শীর্ষ সন্ত্রাসী। কার কথা আমরা বিশ্বাস করব? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার, নাকি পুলিশের প্রধান এবং কারা পরিদর্শকের বক্তব্য? এবং কি ঘটেছে সেগুলো তো আমরা জানি। আমরা জানি না বিভিন্ন মিছিলে ইসলামিক স্টেটের যে কালো পতাকা সেগুলো মুহুর্মুহু ব্যবহার করা হয়েছে, কারা ব্যবহার করেছে? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তারা মালয়েশিয়া সরকারের বক্তব্য নিয়ে তারা যে কথাটি বলছে, আইএস এর এই নেটওয়ার্কটি সদস্য সংগ্রহের জন্য অন্য বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করত, এই কাজে সোশ্যাল মিডিয়া ও অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করত। সিরিয়া এবং বাংলাদেশে অর্থ পাঠাতে আটককৃতদের আন্তর্জাতিক ফান্ড ট্রান্সফার সার্ভিস এবং ওয়ালেট ব্যবহারের কথা বললেও কি পরিমাণ অর্থ তারা সরবরাহ করেছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে মালয়েশিয়া পুলিশ আপাতত অস্বীকৃতি জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমস আরও বেশ কয়েক মাস আগে যে রিপোর্টটি প্রকাশ করেছিল, অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশে মৌলবাদ সাম্প্রদায়িকতাবাদী গোষ্ঠীর উত্থানের একটি উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। সব বাদ দিলাম, মালয়েশিয়া সরকারকে কি আওয়ামী লীগ কিনে নিয়েছে টাকা দিয়ে, যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো একটা কনস্পিরেসি করানো হচ্ছে তাদেরকে দিয়ে? পুলিশের কমিশনার ডিএমপির অথবা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কতটা সিলি কথাবার্তা বলেছেন সে ধরনের কোনো মন্তব্য করব না। তবে আন্তর্জাতিক গণমাধ্যম এবং মালয়েশিয়া সরকার যা বলছে, এইসব বক্তব্যের পরিপ্রেক্ষিতেও দায়িত্বশীল ব্যক্তিরা যে ধরনের মন্তব্য করছেন তা সত্যি সত্যি তারা নিজেদেরকে খেলো করছেন, বাংলাদেশকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন, বুঝে কিংবা না বুঝে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো, জামাত এনসিপি কি বিএনপির ভাগ্য ঝুলিয়ে রেখেছে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। গত আগস্ট মাসের নেতাকর্মীদের উদ্দেশ্যে, আঞ্চলিক নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছিলেন যে আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা। তিনি সেই প্রথম এরকম একটি কথা বলেছিলেন। রাজশাহী বিভাগের জেলাগুলোর
নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে প্রথম তিনি এই কথাটি বলেছিলেন। সেটি ছিল 30 অগাস্ট শুক্রবার 2024। 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং পতনের 1 মাসেরও কম সময়ের মধ্যে তারেক রহমান এমন একটি বক্তব্য দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন সময় নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার, কঠিন চ্যালেঞ্জের। আজকে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে নির্বাচন তো চ্যালেঞ্জ দূরের কথা, আপাতত নির্বাচনই হবে না। আমরা দেখলাম গত মাসে মধ্য জুনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের লন্ডন বৈঠক, এবং এই বৈঠকটি হবার পরে বিএনপির মধ্যে বেশ আশাবাদী একটি ভাব দেখলাম, কিন্তু 1 মাসও পেরোয়নি, তাতেই বিএনপি ব্লকে হতাশার সুর, যার দরুন বিএনপি নেতৃবৃন্দ এখন বলছেন, যেমন গতকালকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই। গয়েশ্বর গতকালকে কেরানীগঞ্জের একটি জনসভায় এমন কথা বলেছেন। আজকে হঠাৎ করে নির্বাচন পেছানোর কথা কেন আসছে? নির্বাচন পেছানোর কথা তো আসার কথা নয়। গত মধ্য জুনে বৈঠকের পর নির্বাচন তো নির্ধারিত হয়ে গেল আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে নির্বাচন। এমনকি ডক্টর ইউনূস এবং তারেক রহমানের পক্ষে লন্ডন বৈঠকে একটি যৌথ বিবৃতি ঘোষণা করা হয়েছিল। আবার এই বৈঠক পরবর্তী সময়ে দেশে এসে আমরা জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে নাটকীয় বক্তব্যও শুনলাম। জামাত এমনও কাজ করেছে যে এই যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হয়, লন্ডন বৈঠকের প্রতিবাদে জামাত একদিন সেই বৈঠকে উপস্থিত হয় না। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেন হচ্ছে? আমরা ইতিমধ্যেই বিভিন্ন কথা মালাই, বিশেষ করে জামাত এবং এনসিপির টোন একই টোনে কথা শুনছি। জামাত আমির গত পরশু রংপুরের জনসভায়, গতকালকে কুমিল্লার জনসভায় বলেছেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, এই পরিস্থিতি নির্বাচন করা সম্ভব নয়। আবার এনসিপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি। নির্বাচনকে ঝুলিয়ে দিচ্ছে জামাত এবং এনসিপি। এই সরকারের মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তারকারী, বারবার বলছি আমরা, জামাত এবং এনসিপি। সরকারটি চালাচ্ছে জামাত এবং এনসিপি। সরকারি দল যদি বলেন এনসিপি এবং জামাত, বিএনপি খানিকটা বিরোধী দলের মতো, যদিও বিএনপি অনেক সুযোগ সুবিধা ইতিমধ্যেই পেয়ে গেছে। বিএনপি সারা বাংলাদেশ দখল করে ফেলেছে। জামাত এনসিপি তাদের লোকবল স্বল্পতার কারণে একদম তৃণমূল পর্যন্ত, ওই যে কথায় কথায় কথা আসে যে বিএনপি টেম্পো স্ট্যান্ড দখল করে, বিএনপির লোকজন আছে টেম্পো স্ট্যান্ড দখল করার, এই জন্য দখল করছে। এনসিপি জামাতের যদি থাকতো তাহলে তারাও করতো। যেটি বলছিলাম যে সরকারি দল জামাত, এনসিপি এবং বিএনপি খানিকটা দূরত্বে, কিন্তু তারপরে বিএনপির পুরোটা দখল, টেম্পো স্ট্যান্ড থেকে সচিবালয় পর্যন্ত সব জায়গায় দখল আছে। কিন্তু তারপরেও জামাত এবং এনসিপি কলকাঠি নাড়ছে, এমনটাই মনে হচ্ছে। জামাত এবং এনসিপি যদি নির্বাচন না চায় তাহলে নির্বাচন আসলে খুব সহসা হবে না। এবং জামাত এবং এনসিপির সাথে বিশেষ করে ইসলামী দলগুলোর সমঝোতা হচ্ছে। এবং এই মুহূর্তে বহুল আলোচিত একটি বিষয় যে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচনটা কেমন, এটি নিয়ে আমি আসলে আলাপ করিনি, এটি বহুল আলোচিত। মানুষ এটা কি বিষয় এটা এখন একটা চায়ের দোকানদারও জানে।
শতাংশ, ভোটের শতাংশ অনুযায়ী নির্বাচনে প্রার্থীর বিজয়। 1% ভোটও যদি কারো বাংলাদেশে থাকে তাহলে সেও 300 আসনের 3টা আসন পাবে। অর্থাৎ 0.5% ভোট থাকলেও সে একটি না একটি আসন সংসদে পাবে। এই পদ্ধতি নিয়ে এনসিপি, জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো একটা গোজমেলে অবস্থা লাগিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভাগ্য আসলে ছোট দলগুলোই ঝুলিয়ে দিয়েছে। এটা স্পষ্ট, বিএনপিও বুঝতে পারছে, বুঝতে পেরে মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে, কিন্তু চূড়ান্ত বেচারে মাঠে নামছে না। বিএনপি বলছে যে মাঠে নামলে কেউ ঠেকাতে পারবে না নির্বাচন। আবার দেখুন, তারেক রহমান আসলে আদৌ কবে দেশে ফিরবেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই মুহূর্তে একথা বলতে পারেন না যে তারেক রহমান অমুক সময় দেশে ফিরবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন, নানা আলাপ। আমি লন্ডন বৈঠকের পরে বলেছিলাম যে এই যে বৈঠকটা হলো ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে, যে তারেক রহমান যদি আগামী 1-2 মাসের মধ্যে দেশে ফেরে তাহলে বুঝবেন যে লন্ডন বৈঠকটা সঠিক ফলপ্রসূ, এর পেছনে কোনো দুর্বিসন্ধি পরিকল্পনা নেই। কিন্তু সত্যিকার অর্থে লন্ডন বৈঠক হওয়া প্রায় মাস হতে চলল, কয়েকদিন পরে 1 মাস হবে। এখন পর্যন্ত তারেক রহমান আসলে কবে দেশে ফিরবেন কোনো ঠিক নেই। তারেক রহমান কোন বাড়িতে থাকবেন সেই বাড়ি উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমে, কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমানের দেশে ফেরার কোনো খবর নেই। তাহলে কি জামাত, এনসিপি তারেক রহমানের ভাগ্য ঝুলিয়ে দিল? ঝুলিয়ে দিচ্ছে, ঝুলিয়ে রাখছে। অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে। বিএনপি কঠিন পদক্ষেপে কেন যাচ্ছে না? বিএনপি এখনো পর্যন্ত জামাতকে কেন বিশ্বাস করছে? জামাত এবং বিএনপির শক্তি সামর্থ্যের জায়গায় বিএনপিকে এগিয়ে রাখতেই হবে। এই যে জামাতের যে সংসদে সর্বোচ্চ 17টা আসন পেয়েছে 2001-এর নির্বাচনে, কার বদান্যতায়? বিএনপির বদান্যতায়। অনেক আসনে বিএনপি নির্বাচিত হবার পূর্ণ শক্তি আছে, তারপরেও জামাতকে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র জোটগত কারণে। এখনো পর্যন্ত, আজও পর্যন্ত আসনে আসনে যদি হিসেব করেন যে বিএনপির সাথে শক্তি মত্তায় জামাত পেরে উঠবে না, আর এনসিপি তো প্রশ্নই আসে না। সেই জায়গায় বিএনপি ভয় কেন? বিএনপির অবস্থাটা যেন মনে হচ্ছে যে তারা ভয় পাচ্ছে যে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে একক কর্তৃত্বে দেশ চালিয়েছে, বিএনপিকে দাঁড়াতে দেয়নি কিংবা বিএনপিকে জেলে ভরে রেখেছে, আজকে বিএনপির মধ্যে কি এই ভীতিটা কাজ করছে যে এনসিপি, জামাত, সরকার এবং অন্যান্য ছোট দল মিলিয়ে আওয়ামী লীগ যে স্টাইলে দেশ শাসন করেছে, বিএনপির কি ওই পরিণতি করবে? এমনটা যার দরুন বিএনপি কি কঠোর হচ্ছে না? তাই যদি হয় তাহলে বিএনপি ভুল করবে। 16 বছর বিএনপি আওয়ামী লীগকে ফেলতে পারেনি, এটি সত্য কথা। কিন্তু আজকেও সেই একই পরিস্থিতি মনে করলে বিএনপির সেটা ভুল হবে। কারণ তখন আওয়ামী লীগই ছিল। আওয়ামী লীগের ভেতরে প্রশাসন, রাজনৈতিক ব্যবস্থা পুরোটা আওয়ামী লীগের কন্ট্রোলে ছিল। কিন্তু এখন খণ্ড জামাত, খণ্ড এনসিপি, খণ্ড অন্যান্য দল, সরকার জোড়া তালি লাগিয়ে একটা ঐক্য। সেই জায়গায় বিএনপি যদি পূর্ণ শক্তি সামর্থ্য নিয়ে মাঠে নামে তাহলে সরকার, জামাত, এনসিপি যত কৌশল চালাক না কেন চালিয়ে রাখতে পারবে না। এখন প্রয়োজন বিএনপির সাহস, শক্তি, সামর্থ্য, সাহস নিয়ে মাঠে নামা এবং নির্বাচন আদায় করা। বিএনপি যদি নির্বাচন আদায় না করতে পারে, না করে, তাহলে বিএনপি গত 16 বছরে যেমন আওয়ামী লীগকে ফেলতে পারেনি, ঠিক তেমনি নিজেদের দুর্বল ভাব প্রকাশ করবার দরুন
আজকে যারা আছে তাদেরকেও ফেলতে পারবে না। এতে করে বিএনপি আরো ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা আশা ছিল, একটা স্বপ্ন ছিল বিএনপির যে আওয়ামী লীগ যাবে, বিএনপি ক্ষমতায় আসবে। এখনো পর্যন্ত বিএনপির নেতৃবৃন্দ সেই স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হবে এভাবে যদি চলতে থাকে। কারণ এভাবে তো চলতে পারে না, দেশ তো আসলে চলছে না, দেশ এক প্রকার অচল হয়ে গেছে। এই অচল অবস্থা ভাঙবে। বিএনপি যদি ভাঙতে না পারে, আওয়ামী লীগ বসে থাকবে না। কিন্তু আওয়ামী লীগ এই দেশেই আছে। কত সংখ্যক আওয়ামী লীগের নেতা কর্মী দেশের বাইরে গেছে? 30-40 হাজার। কিন্তু কোটি কোটি আওয়ামী লীগ নেতা কর্মী বাংলাদেশেই আছে। এভাবে দেশ চলতে পারে না, চলবে না। আজকে বিএনপি যদি আরেকটা বিপ্লব ঘটিয়ে নির্বাচন আদায় করে ক্ষমতায় না যেতে পারে, বিএনপির ক্ষমতায় যাওয়া দূর থেকে দূরবর্তী হয়ে যাবে। চলে আসবে আওয়ামী লীগ, বিএনপি চলে যাবে ব্যাকফুটে, জামাত, এনসিপি, অন্যান্য যারা, তাদের পতন হয়ে যাবে। একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, সেটা কে করবে, আর্মি করবে না কে করবে, একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, একটা নির্বাচন হবে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে